জঙ্গলটার কাছে আসতেই অদ্ভুতভাবে চমকে উঠলাম। যদি এই জঙ্গলটা দিনের বেলায় এত নিস্তব্ধ ভুতুড়ে হয়ে থাকে, এই জঙ্গলে রাতের বেলা যে কি হয়। কি আর হবে? আরে জঙ্গলটা ঘন বলে তোর এমন মনে হচ্ছে, তাছাড়া তোর কি মনে হয় এই জঙ্গলে আমরাই প্রথম? এর আগে কেউ আসেনি? শুধু সেটাই নয়, জঙ্গলের চারপাশটা দেখেছিস কেমন থমথমে, লোকজনের শব্দ, এমনকি পাখির ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। যেন জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গেই চারপাশের জগৎ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। সজলের কথাগুলো যে মুকুন্দর মনে হয়নি তা নয়, কিন্তু ভয়টাকে সে গুরুত্ব দিতে চায়নি। এই দুপুরের সময় জঙ্গলে ঢুকতেই এমনভাবে ভয় পেলে তাহলে রাতের বেলা জঙ্গলের ভিতরে ওই বুড়ো বটগাছের কাছে যাবে কি করে? আমি কিন্তু এখনো বলছি, ঝোঁকের মাথায় কাজটা করা উচিত হচ্ছে না। এই গ্রামের লোকেরা, বিশেষ করে তোর কাকা পর্যন্ত কিন্তু চাইছে না আমরা রাতের বেলায় জঙ্গলের ভেতরে যাই, এমনকি দিনের বেলাতেও না। সব সময় বাকিদের কথা শুনতে গেলে তো হবে না। এই কারণেই এই জঙ্গলের ভেতরে রহস্যময় বটগাছের কাছাকাছি যাওয়ার কেউ সাহস করতে পারে না। গ্রামের লোকেদের মধ্যে এসব ভয় সব সময় থাকে, সেটা তুই ভালোভাবেই জানিস। কাকটা পাশে একটা গাছের ডালে গিয়ে বসে। বড় অদ্ভুত, কাকটা যেন তোকে লক্ষ্য করে ছুটে এসেছিল। মাথাটা যদি সময় মতো না নামাতিস তাহলে হয়তো একটা বিপদ হয়ে যেত। আর এত বড় কাক যে হয় তার জীবনে কল্পনাও করিনি। কিন্তু কাকটা আমাকে লক্ষ্য করে এলো কেন? এতক্ষণ ধরে আমরা এদিকে আছি, এই কাক দেখা তো দূরের কথা, কোনো কাকের ডাক পর্যন্ত শুনতে পাইনি। হঠাৎ করে কোথা থেকে একটা কাক চলে এলো। কাক বলে কাক? জীবনে এত বড় কাক দেখিনি। কাকা কিন্তু বলেছিল এই জঙ্গলের মধ্যে দিনের বেলাতেও অদ্ভুত কিছু ব্যাপার ঘটছে। মুকুন্দর কথা শেষ হতেই সজল চিৎকার করে উঠে গাছের দিকে আঙুল তোলে। মুকুন্দ আঙুল লক্ষ্য করে তাকিয়ে দেখে যেখানে একটু আগে যে কাকটা বসেছিল সেখানে কিছুই নেই। মুকুন্দ, চোখের সামনে মিলিয়ে গেল। এই মাত্র দেখতে পেলাম কাকটা ওখানে রয়েছে, আর তারপরেই তাকিয়ে দেখি আস্তে আস্তে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল কাকটা। আরে ধুর, তুই হয়তো ভুল দেখেছিস। একটা অত বড় কাক এমনভাবে অদৃশ্য হয়ে যাবে কি করে? আচ্ছা, একটা কাজ কর, চল আমরা এখন ফিরে যাই। জঙ্গলের মধ্যে অনেকটা চলে এসেছি। তাছাড়া জঙ্গল নিয়ে কাকার কাছে কথাগুলো শোনার পরে হয়তো মাথার মধ্যে ওসব ঘুরছে, তাই এমন হচ্ছে। ফিরে চল। কিন্তু কিন্তু বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখলাম। সজলের চোখ মুখ দেখে মুকুন্দ বুঝতে পারে সজল ভয় পেয়েছে। তাই এগিয়ে এসে তার কাঁধের ওপর একটা হাত রেখে তাকে নিয়ে জঙ্গলের বাইরের দিকে বের হতে থাকে। তারা খেয়াল করে না ঠিক তখনই জঙ্গলের একটি গাছের পাতার আড়াল থেকে কেউ যেন ওদের দিকে তাকিয়ে দেখছে। গ্রামের দিকে ইলেকট্রিসিটি এখনো আসেনি। হ্যারিকেনের হলদে আলোয় চারপাশটা কেমন অদ্ভুত বলে মনে হচ্ছে। হরি সাধন হ্যারিকেনের আলোয় বারান্দার কাছে বসে গল্প বলছেন। সজল এবং মুকুন্দ মন দিয়ে শুনছে। তোরা যে আমার কথা বিশ্বাস করবি না সজল, সে কথা আমি জানতাম। ওই জঙ্গলে আমি একবার রাতের বেলা ভুল করে গিয়ে মস্ত বড় বিপদে পড়েছিলাম। ভুল করে গিয়ে কি বিপদে পড়েছিলে কাকা? কয়েক বছর আগের কথা। তখন তোর কাকিমা বেঁচে আছে। তোদের কাকিমা তখন রান্নাঘরের কাছে কি একটা কাজ করছে। এমন সময় একটা চিৎকার শুনে রান্নাঘরের কাছে ছুটে গিয়ে দেখি, হতচ্ছাড়া বিড়ালটাকে ধরো। মাছটা রান্না করব ভাবলাম, সবে কাটতে বসেছি আর তখনই কিনা এসে মাছটা নিয়ে গেল। ওকে ধরো। বিড়ালটা মাছটা নিয়ে নেমেই বাড়ির পিছনের দিকে ছুটতে লাগলো। আমারও রাগ চেপে গেল। অনেক কষ্টে দামাদামি করে মাছটা নিয়ে এসেছি আজ মাছের ঝোল ভাত খাবো বলে, কিন্তু হতচ্ছাড়া বিড়াল। কথাটা ভেবে একটা লাঠি নিয়ে আমিও ছুটলাম বিড়ালটার পিছু পিছু।
বিড়াল ছুটতে লাগলো বাড়ির পেছনে জঙ্গলের দিকে। আমিও তার সঙ্গে ছুটলাম। বিড়ালও ছুটছে, আমিও ছুটছি। ছুটতে ছুটতে কখন যে জঙ্গলের ভেতরে এসে পড়েছি তা বুঝতেই পারিনি। তোরা তো দেখেছিস, গ্রামের পেছনের দিকের চাষের জমির সীমানা পেরোলেই জঙ্গল শুরু। হঠাৎ খেয়াল হতেই একেই বিড়ালের গায়ের রং কালো, তার ওপর বিড়ালের সঙ্গে কি ছুটে পড়া যায়? কোথায় ছুটে চলে গেছে, তবে এতটা তাড়া খেয়ে মাছটা ফেলে রেখে চলে গেছে। আমি সেটা হাত দিয়ে নিতে যাব, এমন সময় এক আশ্চর্য কাণ্ড ঘটল। দেখি মরা মাছটার গা থেকে বিড়ালের দাঁতের কামড়ের কারণে রক্ত বেরোচ্ছে। সেই সঙ্গে মাছটা হঠাৎ করে লাফিয়ে 2-3 হাত সরে গেল আমার কাছ থেকে। মরা মাছ অমন করে লাফিয়ে যায় কি করে? কথাটা মনে মনে ভাবলাম, কিন্তু মাছটাকে নেব বলে আরো 2 পা এগিয়ে গেলাম। তবে মাছটা ছিটকে চলে গেল পিছনের দিকে। এমন ভাবে 2-3 বার হওয়ার পর আমার কেমন যেন সন্দেহ হলো। জঙ্গলের মধ্যে রাতের বেলায় মাছ নিয়ে ঢুকেছি, কাজটা ভালো হয়নি। সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকালাম, দেখি আমি একটা গাছের তলায় বসে রয়েছি। একটা কে যেন আমার দিকে তাকিয়ে। আমি তাকাতে খিলখিল করে হেসে উঠল। কেন চলে যাব? আমার মাছ, আমি এটা নিয়েই জঙ্গল থেকে বেরোবো। তুমি কে? এত রাতে জঙ্গলে কি করছো? সজল আর মুকুন্দ অবাক হয়ে দেখল কাকার 2 চোখে ভয় ভেসে উঠেছে। সেভাবেই কাকা কিছুক্ষণ তাকিয়ে রইল ওদের দিকে। তারপর সামান্য হেসে বলল, তখন কি আর জানতাম রে এমন কিছু হবে? আমার কথাটা শুনেই গাছের তলায় বসে থাকা সেই মূর্তিটা ঠিক বিড়ালের মতো হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো আমার দিকে। আর আমি অবাক হয়ে দেখলাম, মূর্তিটা খানিকটা সামনের দিকে এগিয়ে আসার পরেই তার শরীরটা বিড়ালের মতো হয়ে গেল। কাকা সবেমাত্র কথা শেষ করেছে, এমন সময় সজলের চোখ চলে গেল দাওয়ার এক পাশে। সেদিকে তাকিয়ে ভালো করে দেখতেই বুঝতে পারল একটা কালো বিড়াল রয়েছে সেখানে। কাকা, ওই দেখো, ওইখানে একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে না? কিন্তু তখন আর সেখানে কিছু নেই। একটু পরে ওরাও উঠে পড়ল রাতের শুতে যাওয়ার জন্য। মুকুন্দর ধাক্কায় সজলের ঘুম ভাঙে। কি হয়েছে রে? এত রাতে ডাকাডাকি করছিস কেন? দেখ, জানলার কাছে আমি বিড়ালটাকে 2 বার দেখলাম, যেন লাফিয়ে জানলার দরজার কাছে ওঠার চেষ্টা করছিল। বলিস কি রে? ব্যাপারটা তো ভালো নয়। দেখ, আমাদের বাইরে যাওয়ার জন্য বিড়ালটা ডাকছে। জানলার কাছে দাঁড়িয়ে জঙ্গলের দিকে মুখ তুলে কি একটা দেখাচ্ছে। চল দেখে আসি। সজলের যেটুকু ঘুম পাচ্ছিল সেটুকু ঝট করে কেটে গেল। কাকার মুখে গল্পটা শোনার পরেই সে ভালো রকম ভয় পেয়েছিল, আবার তার উপর এখন এই সব। আমার কথা শোন, কাকার কথা ভুলে যা। তুই এখন ঘুমো, কাকার কথা মাথায় নিস না। তাহলে তুই একটা কাজ কর, তুই ঘুমিয়ে পড়, আমি যাই। বিড়ালটাকে ভালোভাবে না দেখা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। সজল বাধ্য হয়ে বিছানা থেকে নামল। ঘর থেকে একটা হ্যারিকেন জোগাড় করে বাইরে বেরিয়ে গেল। সজল উঠোনের কাছে এসে দেখল
মুকুন্দ বাড়ির বেড়া পেরিয়ে পেছনের দিকে যাচ্ছে। সজল দ্রুত পা বাড়ালো। চারিদিকে কি ঘুটঘুটে অন্ধকার, ভালো করে কোনো কিছু দেখা যায় না। মুকুন্দ, আমার মনে হয় আমাদের চলে যাওয়া দরকার। তুই কালো বিড়ালের পিছু কাল সকালে করিস। বিড়ালটা দিনের বেলা আসে না, ওটা একমাত্র রাতের বেলায় আসে। আর ওই কালো বিড়ালটা সেই বুড়ো বট গাছের কাছেই থাকে, যেই গাছের কাছে আমরা যাব বলে ঠিক করেছিলাম। বিড়াল কোথায় থাকে না থাকে সে ব্যাপারে তুই এত কিছু জানলি কি করে? ও আশেপাশেই আছে। হ্যাঁ হ্যাঁ, ও আশেপাশেই আছে। সজল, সজল, আমাদের আরো সামনে এগিয়ে যেতে হবে। মুকুন্দ, আমার কোনো কিছুই ভালো লাগছে না, তুই ফিরে চল। অদ্ভুত লাগছে আমার ভীষণ ভয় করছে। আমার চোখ দুটোর দিকে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ সজল। তোর মুখটা এমনভাবে বদলে যাচ্ছে কেন? কি করে? আর আর মুকুন্দ, তোর গায়ের রং এত কালো হয়ে গেল কি করে? মুকুন্দ কিন্তু কথা বলে না। তার মুখ থেকে একটা অদ্ভুত বিড়ালের ডাক মতো শব্দ ভেসে আসে। তার হাত পা ছড়িয়ে সে বসে পড়ে মাটির উপর। তারপর হামাগুড়ি দেওয়ার মতো একটু একটু করে এগিয়ে আসতে থাকে সজলের দিকে। মুকুন্দ, 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 এটা কি করছিস? তোর শরীরটা আস্তে আস্তে বদলে বিড়ালের মতো হয়ে যাচ্ছে কেন? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! জঙ্গলের মধ্যে আমি বড় বিপদে পড়েছি। সে বুঝতে পারে যে এই বিভীষিকার হাত থেকে না পালিয়ে বাঁচার উপায় নেই। কিন্তু সজল ছুটতে শুরু করার পরেই মুকুন্দর সেই মস্ত বড় কালো বিড়ালের মতো শরীরটা তার পিছনে ছুটতে থাকে একটা চিতা বাঘের মতো। কি বলছিস কি তুই? সজলকে নিয়ে তুই বাইরে যেতে চেয়েছিলিস, তাই রান্নাঘর থেকে হ্যারিকেনটা আনতে গিয়ে ফিরে এসে দেখছো সজল আর নেই। আমি আপনাকে মিথ্যে কথা বলছি না কাকা, আমি সজলকে বেরোতে বলেছিলাম, কিন্তু হ্যারিকেনটা নিয়ে আসার পর দেখি সজল কোথাও নেই। কয়েকবার ডাকলাম, কোনো সাড়া নেই। কালো বিড়ালটা আমাদের জানলার কাছে এসে বারবার ডাকাডাকি করছিল। সর্বনাশ! যে রাতে তোমাদের কাকিমা মারা যায় সে রাতেও কালো বিড়ালটা এমনভাবে জানলার কাছে এসে ডাকাডাকি করছিল। পরদিন সকালে কাকিমার মৃতদেহ বাড়ির উঠোনের কাছে পাওয়া যায়। তোরা ভাবতে পারছিস না তোরা কত বড় ভুল করেছিস। সত্যি করে বলতো, তোরা কি জঙ্গলে ঢুকেছিলিস? এসবের এখন সময় নেই কাকা, এক্ষুনি আমাদের জঙ্গলে ঢুকতে হবে, না হলে সজলকে আমরা বাঁচাতে পারবো না। আমার মনে হয় ওই কালো বিড়ালটা কোনোভাবে সজলকে জঙ্গলে নিয়ে গেছে। মুকুন্দর কথা শুনে কাকা দুটো লাঠি নিয়ে আর তার সঙ্গে হ্যারিকেন হাতে তুলে জঙ্গলের দিকে এগিয়ে গেল। কাকা সজল সজল বলে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ ডাকার পরেও সজলের কোনো সাড়া পাওয়া গেল না। ঠিক তারপরেই সর্বনাশ হয়েছে, তোরা বড় ভুল করে ফেলেছিস। ওই বিড়াল আবার রক্তের স্বাদ পেয়েছে, সজলের রক্ত। এবার তোর দিকেও নজর পড়েছে, পালিয়ে চল। এসব বাজে কথা, এইসব কথা আমি একদম বিশ্বাস করি না। সজল নিশ্চয়ই কোনো কারণে জঙ্গলে ঢুকেছে, আমাদের এক্ষুনি জঙ্গলের আরো গভীরে যাওয়া প্রয়োজন। খবরদার, সজল আমার নিজের ভাইপো, কিন্তু আমি জানি ও আর জঙ্গল থেকে জীবিত বেরোতে পারবে না। আমি জঙ্গলে যাব না। কাল সকালের আগে কিছু দেখার দরকার নেই। আপনি এসব কুসংস্কার নিয়ে বসে থাকতে পারেন, কিন্তু আমি পারবো না। আমার বন্ধু সজলকে আমি বাঁচাবই, আপনাকে আসতে হবে না, আমি একাই যাচ্ছি। মুকুন্দ সামনে এগোতে যাবে, ঠিক তখনই দেখতে পায় একটা ছায়া মতো শরীরটা দাঁড়িয়ে আছে একটু দূরে একটা গাছের তলায়। আর তার ঠিক পায়ের কাছেই কালো মতো কিছু একটা পড়ে আছে। জিনিসটা কখনো নড়ছে, কখনো গোঙানির মতো শব্দ বেরিয়ে আসছে। কাকা ভয় পেয়ে গেল। মুকুন্দ গলা তুলে বলল, কে তুই? সজল কোথায়? সজল! এই তো আমার পায়ের কাছে, ওর রক্তে আমার তৃষ্ণা মিটেছে। এখন
এখন তোর রক্ত চাই আমার। যখনই ওরা বাইরে ছুটে এসেছে তখনই জঙ্গল থেকে আবার শোনা গেল সেই বিড়ালের ডাক। তাহলে সত্যি সত্যি ওই বিড়ালটা সজলকে মেরে ফেলেছে? বিশ্বাস করতে না পারলেও এটাই সত্যি। আর সকালে গেলে সজলের মৃতদেহ আমরা ওই জঙ্গলে পাবই। তোকে কাল সকালে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে বাবা, না হলে তোকে এই গ্রামের জঙ্গলে যে আছে তার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মুকুন্দ উত্তর করল না, শুধু বাড়িটার কাছে দাঁড়িয়ে অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে রইল। মনে হলো জঙ্গলের দিক থেকে কেউ যেন তাকিয়ে আছে তারই দিকে।